শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ। ধানমন্ডির সুধা সদন সহ 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করল দুদক। শাহবাগে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার, জাদুঘরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ধর্ষণের প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবি। এবছরই পাচারের কয়েকশো কোটি ডলার ফেরানো সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা। বিশেষ আইন করছে সরকার। উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল হত্যার ঘটনায় মামলা, শরীরে আঘাতের চিহ্ন, গ্রেপ্তার 2। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার, মাদক বিরোধী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে কোহলি শ্রেয়াসদের অধিনায়ক স্যান্টনার, জায়গা পেলেন 2 আফগান ক্রিকেটার। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে রয়েছে এই সব অ্যাকাউন্ট, যেখানে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন, গুলশানের টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট, সেগুন বাগিচার শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের মোট 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, বরং এটি ছিল দস্যুদের একটি পরিবার। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হাসিনাকে ভারতের আতিথ্য দেয়া ঠিক আছে, তবে দেশটিকে তার প্রচারণার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেয়া বিপজ্জনক হবে। শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন। আরও জানিয়েছেন, গত আগস্টে ক্ষমতা নেয়ার সময় তিনি বাংলাদেশকে গাজার মতোই বিধ্বস্ত অবস্থায় পান। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে ঘোষিত ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন 30 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11:30টায় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। কোনো আইনজীবী যেন ধর্ষকদের পক্ষে না দাঁড়ান, সেই দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, রোজার মাস হওয়ায় ভোগান্তি কমাতে ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে এসেছেন। আরও বলেন, ধর্ষকের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই দর্শককে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাতে বাংলাদেশে কেউ আর দর্শন করার সাহস না করে। একটা দর্শক বাইরে থাকবে, আমার বোনরা হাসপাতালে, আমার বোনরা কবরে শুয়ে আছে, কেন? তাদের একটাই বিচার হবে ফাঁসি, এছাড়া তাদের বাংলায় কোনো জায়গা নাই। আমার বোনরা দর্শনের শিকার হয়েছে, তার উপযুক্ত বিচার পায় নাই, পরবর্তীতে তাদের অবস্থান হয়েছে তারা আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে নাই। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী মাসুদা লাবণী, যুক্ত হচ্ছি লাবণীর সঙ্গে। লাবণী, শিক্ষার্থীদের এখন কি কর্মসূচি চলছে জানাবেন এবং শাহবাগ এলাকার কেমন পরিস্থিতি রয়েছে? এখন এই মুহূর্তে জাদুঘরের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং আপনি সরেন না, লাইভ অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এই ঠিক জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের মূল যে তাদের দাবি, সেই দাবির বিষয়ে তারা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগ মোড় ব্লকেট করেন। পরবর্তীতে পুলিশ তাদেরকে বুঝিয়ে, অর্থাৎ জনভোগান্তি যেন না হয় এই বিষয়ে তাদেরকে অনুরোধ করে এবং তারা সেই অনুরোধের প্রেক্ষিতে আবারও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড় ব্লকেট করে সংবাদ সম্মেলন করেছে 30টি কলেজের শিক্ষার্থীরা এবং তারা যেটি বলেছেন যে তারা এখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন এবং তারা সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবিটি উপস্থাপন করেছেন এবং বলেছেন তাদের সেই দাবির যদি
সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং আজকে তারা জাদুঘরের সামনে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন। পরবর্তীতে হয়তোবা তারা নতুন কোনো কর্মসূচি দেন কিনা সেটি জানা যাবে। এছাড়া যদি সরকার তাদের দাবিগুলো না মেনে নেয় এবং তারা যেটি বলছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এবং বাংলার মাটিতে ধর্ষকের ঠাঁই হবে না এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যদি সেটি নিশ্চিত এবং বিচার দ্রুত করার যে দাবি, সেই দাবিটি যদি না মানা হয় তাহলে কালকে আরো নতুন এবং কঠোর কর্মসূচি দিবে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে সন্ধ্যা পর্যন্ত জাদুঘরের সামনেই থেকে তারা বিক্ষোভ করবেন। আপাতত তাদের এটি কর্মসূচি, পরবর্তীতে যদি নতুন কোনো কর্মসূচি দেয় তাহলে আমি আপনাকে জানাবো। তো নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। সারা দেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ মামলার বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই দিতে হবে। কোনো অজুহাতে এই বিচার প্রক্রিয়ায় বিলম্ব করা যাবে না। তো ধর্ষককে পাওয়া গেছে, আমরা চাই যে জনসম্মুখে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন কেউ এই বিষয়টা ভাবতেও যেন ভয়ে আতঙ্কিত হয়ে যায়। সর্বোচ্চ শাস্তি যেটা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মৃত্যুদণ্ড, সেটা কার্যকর করে আমরা আসলে একটা ইন্টারিম গভর্নমেন্টকে একটা মেসেজ দিতে চাই এবং যারা ধর্ষক, সমাজের নরপিশাচ, তাদেরকে একটা মেসেজ দিতে চাই। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আসলে মৃত্যুদণ্ড। পুরো দেশ জুড়েই অস্থিরতা। খুন, ধর্ষণের মতো ভয়াবহ ঘটনায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কিন্তু বদলে যাওয়া এই বাংলাদেশে কেন এত বেশি ঘটছে ঘটনা? সমাজ এবং অপরাধ বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন, কেবল মানবিক মূল্যবোধের অবক্ষয় নয়, রাষ্ট্রের আইনি কাঠামোর দুর্বলতার কারণেও বৃদ্ধি পেয়েছে সামগ্রিক অপরাধ প্রবণতা। সজল দাসের প্রতিবেদনে বিস্তারিত। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। খুন খারাপি, চুরি ডাকাতির পাশাপাশি মব কালচারের কারণে আতঙ্ক বাড়ছে জনমনে। শিশু থেকে শুরু করে নির্যাতনের শিকার হচ্ছেন গর্ভবতী নারী। এমনকি মসজিদের ভিতরেও ঘটেছে কুপিয়ে হত্যার ঘটনা। সব মিলিয়ে এক ধরনের অরাজকতা, নিরাপত্তাহীনতা অনুভব করছেন সাধারণ মানুষ। আমি নারী হিসেবে আজকে শঙ্কিত। আজকে আমি ফেসবুকে ঢুকলে আমার হাত পা কেঁপে ওঠে, নিজেকে ট্রমাটাইজ মনে হয়। আমরা খুবই লজ্জিত যে 24-এর আন্দোলনের পরেও নারীরা আজকে সমাজে নিরাপত্তা বোধ করছে না। এমন কিছু ঘটেছে যা সভ্য সমাজে অকল্পনীয়। প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন এমন অসহিষ্ণু হয়ে উঠছে সমাজ? এসব কেবলই কি মানবিক আর নৈতিক মূল্যবোধের অবক্ষয়, নাকি গলদ আছে আইনি তথা রাষ্ট্র কাঠামোতে? 5ই আগস্টের পরে আসলে পুলিশ অনেকখানি অসংগঠিত এখনো পর্যন্ত, মানসিকভাবে বলেন বা সাংগঠনিকভাবে বলেন, যেটা আসলে অপরাধীরা এই 5-6 মাসে বেশ কিছুটা টের পেয়ে গেছে। সেই সাথে সাথে সংঘবদ্ধ হওয়া এবং একটার পর একটা ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়া। হয়তো হাইজ্যাক করেছে, 5টা হাইজ্যাকে সে সাকসেসফুল হয়েছে, সেটা আরও রিইনফোর্সড হয়েছে, মানে পুরস্কৃত হয়েছে। সামাজিক ও ধর্মীয় নানা মূল্যবোধ ধারণ করে টিকে থাকে সমাজ ব্যবস্থা। তাহলে কি এসব মূল্যবোধ কোনো কাজে আসছে না? অপরাধ সংক্রান্ত সরকারি বেসরকারি কোনো তথ্য উপাত্তই ইতিবাচক নয়। দেশে প্রতি বছরই বাড়ছে অপরাধ আর আইন না মানার প্রবণতা। এমনকি সম্প্রতি চলমান অভিযানের মধ্যেও যেন বেপরোয়া অপরাধীরা। যক্ষা ছোঁয়াচে রোগ, তো এরকম সামাজিক যে এই যে অপরাধগুলো, এগুলো কিছুটা সামাজিক ভাবে ছোঁয়াচে। একজনের কথা শুনে আরেকজন করতে চায়। আমার যে অনৈতিক কার্যকলাপ বা অনৈতিক যে ইচ্ছা, এটা ফুলফিল করার সুযোগ আমি সদ্ব্যবহার করব। এই যে ভাবনা, এই ভাবনার ফলে মানুষ কি করছে? এই অপরাধগুলো করছে। সাধারণ মানুষ এর কারণ জানতে চান না। তারা স্বস্তি চায়, নিরাপত্তা চায়, চায় ভয় শঙ্কাহীন স্বাভাবিক চলাফেরার নিশ্চয়তা। দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই ধরনের বিক্ষোভ আন্দোলনের মতো কর্মসূচি হচ্ছে সারা দেশেই। এর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্বাভাবিক পরিস্থিতি, সেটাকে ফিরবে, নাকি যে দুষ্টু চক্র এই মুহূর্তে চলমান তা চলতেই থাকবে? সজল দাস, নিউজ 24, ঢাকা। এবছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতেই হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের।
শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে। ডক্টর সালেহ উদ্দিন বলেন, অর্থ ফেরত আনতে প্রায় 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় 30টি আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে সরকার। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসো। এই জন্য আইনের কিছুটা সমস্যা, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোটদান বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। নির্বাচন কমিশনার বলেন, এরই মধ্যে যারা ভোটার হয়েছেন শুধু তারাই ভোট দিতে পারবেন। প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায়, আর তাই প্রবাসী ভোটারদেরকে নিজের আস্থাভাজন বিশ্বস্ত কাউকেই প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি। আরও বলেন, প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি রয়েছে, তবে তা সময় সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন। আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুনের ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ফরিদপুর থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার ভোরে সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার বলছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার সারা শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান স্বজনেরা। এই ঘটনায় উত্তরখান থানায় মামলা করেছে নিহত সাইফুর রহমান ভূঁইয়ার পরিবার। হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা, আমি ভাবতেই পারি না, আমি বিশ্বাসই করি না। বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে যে এটা দ্রুত, খুব দ্রুত অপরাধীদের ধরা হোক এবং তদন্ত হোক এবং যেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা লেক ভিউ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে ওখানে যাই উত্তরায়। ওখানে যাওয়ার পর লাশ শ্রদ্ধাল করার পর লাশ কাগজ রেডি করে নিয়ে আসলাম। টানা 7 দিন ধরে চলছে তীব্র পানির সংকট। এক বুক হতাশা নিয়ে দিন কাটাচ্ছেন মিরপুর 60 ফিট এলাকার মধ্য পীরেরবাগের স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেছেন, রোজার মাস এলেই নাকি ওয়াসার পানির ট্যাঙ্কার ব্যবসা চাঙা করতে পরিকল্পিতভাবে নিয়মিত বন্ধ রাখা হয় পানি সরবরাহ। মহল্লার গলিতে ওয়াসার গাড়ি, সপ্তাহ পেরিয়েছে রাজধানীর মিরপুর পীরবাগ এলাকায় পানির জন্য হাহাকার। ভোগান্তিতে বাসিন্দারা। তাদের অভিযোগ, গত 7 দিন ধরে ওয়াসার লাইনে মিলছে না এক ফোঁটাও পানি। প্রতি বছরে ঠিক আছে, যখনই রমজান আসে, একলে রমজানে নইলে ঈদের আগ মুহূর্তে পানির সংকট দেখা দেয়। সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ আছে, ওয়াসা, সিটি কর্পোরেশন এবং ঢাকার যারা এটা সংশ্লিষ্ট, তারা যেন এই বিষয়টা একটু দ্রুত দেখে। এদিকে ওয়াসা পানির ট্যাঙ্কার সরবরাহকারী এক ব্যক্তি জানান, রমজানে পানির চাহিদা বেড়ে যাওয়ায় পানির সংকট তৈরি হচ্ছে। মানুষের পানির চাহিদা বেশি দেখা রমজানে মনে করেন এরকম চাহিদা প্রত্যেক। পানি না থাকায় রান্না, গোসল সবকিছুতেই ছন্দপতন। বেশি বিপাকে শিশু বয়স্করা। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আজকে 1 সপ্তাহে বাচ্চাটার গোসল নাই, আমাদের গোসল নাই, নামাজ পড়তে পারি না। সবাই পানির জন্য চিল্লাচিল্লি করতেছে। তারপর এখন পানি পাইতেছি না লাইনে, সেজন্য আবার আমাদের ওই যে সবার চাহিদা পূরণের জন্য আমাদের পানির গাড়ি কিনে নিয়ে আসা পানি মানুষকে দেওয়া লাগতেছে। পানি সংকটের কারণে বিভিন্ন জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে পানি সংগ্রহ করা হচ্ছে। তবে এখানেও দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে সামান্য কিছু পানি। এই সংকট কবে কাটবে তার জবাব কারো কাছে নেই। আমাদেরকে প্রতিদিন 2 গাড়ি করে 400 টাকার পানি আমাদের 600 টাকা করে নিতে হয় এবং সিরিয়াল আজকে দিছি, পরের দিন আমরা পানি পাই।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার 4 নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী বদরুল আলম নিউজ 24-কে বলেন, গরমের কারণে পানির চাহিদা বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে মিরপুরের কয়েকটি এলাকায় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পানির লেয়ার তো এমনিতেই নিচে থাকে, তারপরে হচ্ছে যে এই গরমের কারণে পানির লেয়ার আর নিচে নেমে গিয়েছে। তো যে কারণে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে রেশনিং করে ওয়াটার ব্যালেন্সের মাধ্যমে হচ্ছে পানি সাপ্লাইটা নিশ্চিত করার জন্য সেটা চেষ্টা করছি, এবং আমাদের লোকজন ফিল্ডে অলওয়েজ হচ্ছে মুভ করতেছে, হ্যাঁ, সো এটাকে যাতে নিশ্চিত করা যায়। তবে ওয়াসার দাবি, মিরপুরে অতিরিক্ত পাম্প বাড়ানোর প্রক্রিয়া চলছে, চালু হলে আগামী 10-12 দিনের মধ্যেই সংকট কেটে যাবে। শানুর রহমান, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নারীদের নিরাপত্তা দিতে না পারা সরকারের জন্য লজ্জার মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ঢাবিতে নারীকে হেনস্থার প্রতিবাদও জানানো হয় সেই মানববন্ধন থেকে। আয়োজনে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, অধ্যাপক মহিউদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। দ্রুত নির্বাচন না দেয়া হলে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আর এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্ষিয়ান রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার 46তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, শহীদ জিয়া রহমানের রাজনীতি যদি আমাদের ধারণ করতে হয়, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। এবং এই ধারণ করতে গেলে পরে এই রাজনীতির যারা রূপ প্রকল্পের উদ্যোক্তা, তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দেবেন, তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশ একটি স্বস্তি ফিরে আসবে। নয় পতিত সরকার, ফ্যাসিস্ট যারা, তাদের দোষর হিসাবে আপনারা আগামী দিনে মানুষের কাছে চিহ্নিত হবেন, কারণ আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন। তাদের কোনো প্রতিষ্ঠিত হওয়া দেশে অবনতিশীল ঘটনার জন্য আপনারাই দায়ী থাকবেন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে 3.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলেন কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা। মঙ্গলবার সকাল 11:30 থেকে বেলা 11:30 পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা, আর এতে এই পথে চলাচলকারীরা পড়েন চরম ভোগান্তিতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, টঙ্গীতে বিএসআইএস অ্যাপিয়ারেলস নামের কারখানায় নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামেন শ্রমিকরা। 5 দফা দাবি আদায় কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে বিক্ষোভ করছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। ইমার্জেন্সি ও আইসিইউ বিভাগ ছাড়া সকাল থেকে বন্ধ রয়েছে আউটডোরের চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বেলা 11টায় মেডিকেল মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। এছাড়া বিক্ষোভ হয়েছে রাজশাহী ও কুমিল্লাতেও। লালমনিরহাটে চলছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গণশুনানি। তৃতীয় দিনে মতামত দিয়েছেন তিস্তা পাড়ের সাধারণ মানুষ ও সুশীল সমাজের লোকজন। সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শুরু হয়েছে। শুরুতে প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন পাওয়ার চায়না বাংলাদেশের সিনিয়র এক্সপার্ট মকবুল হোসেন। প্রকল্পের অর্থনৈতিক বিশ্লেষণ, প্রত্যাশিত ফলাফল, প্রকল্প বাস্তবায়নের সুফলগুলো তিনি তুলে ধরেছেন। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আবারও স্বাগত। চট্টগ্রামে বেড়ে গেছে একের পর এক ধর্ষণের ঘটনা। সম্প্রতি চট্টগ্রামের পাথরঘাটায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ কুমার বণিককে আটক করেছে পুলিশ। আর অন্যদিকে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
একদিকে সারা দেশের মতো দর্শকদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল চট্টগ্রাম, অন্যদিকে একের পর এক ঘটছে দর্শনের ঘটনা। সম্প্রতি চট্টগ্রামের পাথরঘাটায় 10 বছরের এক শিশুকে দর্শনের ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছে বাবা প্রদীপ কুমার বণিক। শিশুটির মা পুলিশকে অভিযোগ করলে পুলিশ রোববার রাতে তাকে আটক করে। ওই ঘটনায় ভিকটিম বর্ষা 10 বছর, তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল ও সিজিতে ভর্তি করা হয়েছে এবং ভিকটিমের মা বাদী হয়ে গতকাল থানায় মামলা দায়ের করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একবার দুবার নয়, বহুবার বাবার হাতে দর্শনের শিকার হয়েছে শিশুটি। তো উনি প্রথমে বিশ্বাস করেনি, উনি মনে করেছেন যে বাবা যেরকম বাচ্চাকে আদর করে বিষয়টা ওইরকম, হয়তো ওই সময় কোনো হার্ট হয়েছে সেই জন্য সে এটা বলেছে। কিন্তু গতকালকে তারা যে মেয়েকে উনি যে বুদ্ধিটা দিয়েছিলেন ভিডিও করবেন, মেয়ে যখন ভিডিও করেছে এবং তখন উনি জানতে পারছে ঘটনাটা সত্যি এবং বিষয়টা একবার না একাধিকবার হয়েছে। কয়েকদিন আগে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক শিক্ষার্থী দর্শনের শিকার হয়েছে। সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের। যিনি ধর্ষিত হন তিনি বিচার চাইতে গিয়ে নানা ধরনের হামলার মুখোমুখি হন এবং বিচারকরা বা কোর্টে তাকে নানা ধরনের প্রশ্ন করে বিব্রত করে এবং পরবর্তীতে দেখা যায় মামলাগুলো হারিয়ে যায়। এটা একবারে চরম শাস্তি, সর্বোচ্চ শাস্তির বিধান রাখা উচিত, তাহলে এটা নিবারিত হবে, এটা ডিটারেন্ট এফেক্ট হবে, অন্যথায় নয়। চট্টগ্রামে 10 বছরে হাজারের বেশি দর্শনের ঘটনা ঘটলেও আইনি জটিলতায় আটকে আছে দর্শনের ঘটনার বহু মামলা। দ্রুত শাস্তির মুখোমুখি করার দাবি সচেতন মহলের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছে। রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে ইস্যু করা পরোয়ানায় বলা হয়েছে 2016 থেকে 2022 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তার নেতৃত্বে মাদক বিরোধী যুদ্ধ পরিচালিত হয়, যা বিচারের যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করেছে এবং এতে শিশুসহ হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে সৌদিতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন। আর এরই মধ্যে রিয়াদে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জেলেনস্কি। এরই মধ্যে সাক্ষাৎও করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। ওয়াশিংটন বলছে এই আলোচনার লক্ষ্য শান্তি চুক্তির একটি কাঠামো তৈরি করা এবং প্রাথমিক যুদ্ধবিরতি নিশ্চিত করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যস্থতা করছেন, তার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। সৌদিতে পা রেখে জানিয়েছেন শান্তির প্রতি ইউক্রেন কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা বোঝার জন্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আগেই সৌদিতে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও মঙ্গলবারের আলোচনায় তিনি থাকছেন না, তার আগে মোহাম্মদ বিন সালমানকে জানিয়ে রাখলেন নিজের অবস্থান। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন এই আলোচনা যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের প্রাথমিক পর্যায়ে। তবে ইউক্রেন সত্যি শান্তি চায় কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলছেন তিনি। ওয়াশিংটন বলছে এই আলোচনার লক্ষ্য শান্তি চুক্তির একটি কাঠামো তৈরি করা এবং প্রাথমিক যুদ্ধবিরতি নিশ্চিত করা। তবে এই আলোচনা ব্যর্থ হলে ইউক্রেনের উপর আরও চাপ পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি, আর যেখানে চ্যাম্পিয়ন বিরাট কোহলি, শ্রেয়াস আয়ারদের আধিপত্য। 11 জনের 5 জনই টিম ইন্ডিয়ার দ্বাদশ ক্রিকেটার অক্ষর প্যাটেল। রানার্স আপ নিউজিল্যান্ডের আছেন বাকি 4 জন, আর বাকি 2 জন আসরের দুর্দান্ত পারফর্ম করা 2 আফগানি ইব্রাহিম জাজরান ও আজমতুল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড তৃতীয় মুকুট ভারতের মাথায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে সেরা একাদশ ঘোষণা করেছে সেখানেও টিম ইন্ডিয়ার আধিপত্য। তালিকায় কোহলি, শ্রেয়াসদের 5 জনের বদলে রানার্স আপ নিউজিল্যান্ডের জায়গা হয়েছে 4 ক্রিকেটারের, বাকি 2 জন চমক দেখানো আফগান।
বেস্ট 11-এর টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি, বড় মঞ্চে যিনি আবারও নিজের জাত চিনিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি সহ 5 ইনিংসে করেছেন 218 রান। আছেন দারুণ ছন্দে থাকা শ্রেয়াস আইয়ারও। এই ডানহাতি ব্যাটার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। কেএল রাহুল আছেন লোয়ার মিডল অর্ডারে। টিম ইন্ডিয়ার বাকি দুজনের একজন নায়কীয় প্রত্যাবর্তন করা পেসার মোহাম্মদ শামি। 5 ম্যাচে যিনি নিয়েছেন 9 উইকেট। আরেকজন 1 মাস আগে ওয়ানডে অভিষেক পাওয়া টুর্নামেন্টের ব্রেকআউট স্টার ভারুণ চক্রবর্তী। এই লেগির 9 উইকেট নিতে লেগেছে মাত্র 3 ম্যাচ। দলের বাড়তি খেলোয়াড় অক্ষর। কিউই শিবিরের আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রাচিন রবীন্দ্র। 2 সেঞ্চুরিতে প্রায় 63 গড়ে, যার সংগ্রহ 251 রান। পাশাপাশি বল হাতেও শিকার করেছেন 3 উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে আছেন গ্লেন ফিলিপসও। ঝুলিতে আছে 177 রান, 2 উইকেট আর নজর কাড়া কিছু ক্যাচ। আইসিসি এই বেস্ট 11-এর দায়িত্ব দিয়েছে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক মিচেল স্যান্টনারের কাঁধে। ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ 177 রানের ইনিংস। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। সম্প্রতি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন তিনি। আসলে 3 ম্যাচে 126 রান আর 7 উইকেট আছে ওমরজাইয়ের নামের পাশে। তৌসিফুল হাসান, নিউজ 24। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ সেকেন্ড লেগে পিএসজিকে অ্যানফিল্ডে আতিথ্য দেবে লিভারপুল। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় জয়ের জন্য খেলবে বায়ার লেভারকুজেন। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়, তবে তার আগে 11:15টায় বার্সা লড়বে বেনফিকার বিপক্ষে। প্রথম লেগে কষ্টার্জিত জয় বেনফিকার মাঠে। 10 জন নিয়েও রাফিনিয়ার একমাত্র গোলে লিড নিয়েই ফিরেছে বার্সা। এবার লড়াইটা ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার। প্রেস কনফারেন্সে দলের চিকিৎসক কার্লেস মিনারোর মৃত্যুতে নীরবতা পালন করলেন কোচ হানজি ফ্লিক। জানান বেনফিকার বিপক্ষে মাঠে থাকবেন লেভানডভস্কি। লেভা সম্পূর্ণ ফিট। রবিবার ম্যাচের আগে সে একটু সমস্যা অনুভব করেছিল, আমরা সেটা ঠিক করে নিয়েছি। বেনফিকা ভালো দল, এটা সেকেন্ড লেগ, আমাদের জিততেই হবে। প্যারিসের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে লিভারপুলকে নাজেহাল করে ছেড়েছে পিএসজি। অলরেডদের গোল পোস্টে একের পর এক আক্রমণ চালিয়েছে খেভিচা কেভারাৎসখেলিয়ারা। অ্যালিসনের নৈপুণ্যে সে যাত্রায় বেঁচে গিয়েছিল লিভারপুল। কোচ আর্নে স্লটও নির্দ্বিধায় স্বীকার করলেন, এই মৌসুমে পিএসজি সবচেয়ে শক্ত প্রতিপক্ষ যাদের বিপক্ষে আমরা খেলেছি। আর্সেনাল, সিটির থেকেও ওরা আমাদের বেশি চাপে ফেলেছে। গত ম্যাচে আমরা খারাপ খেলিনি, বরং ওরা শতগুণে ভালো খেলেছে। জিততে হলে মাঠে সবার সর্বোচ্চটা দিতে হবে। পুরো ম্যাচে বর্তমানে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দলকে নিয়ে ছিনিমিনি খেলেছে পিএসজি। বল ধরে রাখা, দখলে নেওয়া আর দ্রুত আক্রমণে যাওয়া সবকিছু থাকলেও লিভারপুলের কাছে হেরেই এসেছে প্যারিজিয়ানরা। অ্যানফিল্ডে এবার অসম্ভবকে সম্ভব করতে হবে লুইস এনরিকের শিষ্যদের, ঠিক যেমনটা লুইস করেছিলেন 2017-তে বার্সাকে নিয়ে এই পিএসজির বিপক্ষে। এদিকে ঘরের মাঠে লেভারকুজেনের বিপক্ষে 3-0 গোলের লিড নিয়েও সন্তুষ্ট না বাভারিয়ানরা। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলছেন জয়ের জন্য চেষ্টা চালাবে দল। অন্য ম্যাচে রবিন ভ্যান পার্সির ফেইনর্ড লড়বে ইন্টার মিলানের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।